একতাতেই অন্তর্বর্তী সরকারের জন্ম, একতাতেই শক্তি। সর্বদলীয় বৈঠকে ডক্টর ইউনূস, জুলাই ঘোষণাপত্রে ঐক্যমত, বললেন আসিফ নজরুল। ঘোষণাপত্র ঘিরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার তাগিদ বিএনপি জামায়াতের। সময়ক্ষেপণ নয়, দ্রুত ঘোষণাপত্র চায় বৈষম্য বিরোধীরা। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ফটকে বরণ করলেন নেতাকর্মীরা। নেত্রকোনায় উচ্ছ্বাস। জাতীয় পরিচয় নিবন্ধন 2023 বাতিলের সিদ্ধান্ত, মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি। নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম। এবং হাসিনার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ নিয়ে কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাইয়ে গণহত্যার তথ্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের হাতে। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানসিয়া জুথি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। একতাতেই অন্তর্বর্তী সরকারের জন্ম, একতাতেই শক্তি। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে সূচনা বক্তব্যে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মোহাম্মদ সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সর্বদলীয় বৈঠকে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন 3 উপদেষ্টা ও প্রেস সচিব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন, আপনারা আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। সরকার ও দেশের মানুষের মধ্যে যে ঐক্য আছে তা জনগণের কাছে প্রকাশের আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5 অগাস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। প্রথম সারির রাজনৈতিক দলগুলো অংশ নিলেও সর্বদলীয় বৈঠকে অংশ নেয়নি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। বলে নাই যে তুমি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এখন তো ওকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ঐক্যের ধরে রাখার তাগিদ দেন। আরও জানাচ্ছেন হাদিসাদ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ আরও অনেকে। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় অনৈক্যের বীজ যেন বপন না হয় তা নিয়ে সতর্ক করেন তিনি। বলেন, ঘোষণাপত্র করতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে,
সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি। এ সময় গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমতের প্রকাশ হিসেবে যেন ঘোষণাপত্র সামনে আসে সেই সুপারিশ করা হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয় সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে। জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য ধারণ করে অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক ঐক্যের পথে পরিচালিত করতে ঐক্যমত হয়েছেন। একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। মূল্যবান দলিল তৈরিতে মৌলিক অনেক কাঠামো বাদ পড়েছে জানিয়ে ঘোষণাপত্রের কাঠামো থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যাতে বাদ না পড়ে তার সুপারিশ করা হয়েছে বলে জানান এ জামাত নেতা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের পক্ষে ঐকমত এসেছে জানিয়ে সবার অবদান স্পষ্ট করা সহ বেশ কিছু সুপারিশ উঠে এসেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সর্বদলীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, প্রয়োজনীয় সময় নিয়ে সব রাজনৈতিক দলের ঐকমতের ভিত্তিতেই দেয়া হবে ঘোষণাপত্র। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরো ইন্টেন্সিভ, আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা 2টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় ফটকে অপেক্ষমান সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে বহর নিয়ে যাত্রা করেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের উদ্দেশ্যে। সেখানে শহীদ জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক এই মন্ত্রী। শাহাদাত নিশাদ ও নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে এ ভিড় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অপেক্ষায়। দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসের আলোয় সিক্ত হবেন তিনি। তাই তো তাকে বরণ করে নিতে সকাল থেকে বহর নিয়ে অপেক্ষায় তার সমর্থকরা। সময় দুপুর 2টা। অবসান ঘটল সেই মাহেন্দ্রক্ষণের। গাড়িবহর নিয়ে কারাগারের ভেতর থেকে বেরিয়ে এলেন লুৎফুজ্জামান বাবর। সাদা পাঞ্জাবি পরে বেরিয়ে আসা বাবর গাড়িবহরে দাঁড়িয়ে থেকে হাত মেলালেন হাজার হাজার নেতাকর্মীর সাথে। সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়। দীর্ঘ 17 বছরের অবসান ঘটিয়ে সাবেক এই প্রতিমন্ত্রীর দর্শন পেয়ে উৎফুল্ল নেতাকর্মীরা। আমাদের নেত্রকোনা জেলার গর্ব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনি আজকে কারামুক্ত হয়েছেন 17 বছর পরে। আমরা সকলে এসেছি উনাকে কারামুক্ত করে নেওয়ার জন্য। আমাদের দীর্ঘদিনের যে আশা, উনার মুক্তি, সেটা আজকে আমরা পেয়েছি। উনি সুবিচার পেয়েছেন। উনি আমাদের বাটি বাংলার একজন অবিসংবাদিত নেতা, উনার কোনো বিকল্প নেই। সুদীর্ঘ 17 বছর পর আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসছে। এই আনন্দিতে বিগত 2 দিন যাবৎ এই কেরানীগঞ্জ কারাগারে অনেকে অবস্থান করছে। মুক্ত বাবর কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে বহর নিয়ে যাত্রা করেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের উদ্দেশ্যে। সেখানেও একই অবস্থা, অপেক্ষা হাজার হাজার নেতাকর্মীর। শহীদ জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক এই প্রতিমন্ত্রী। সাথে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার জাতীয় সরকার নির্বাচন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। মিথ্যা মামলায় বাবর সহ যারা জেল খেটেছে তাদের মতো যেন কেউ আর জেল না খাটে, তাই মানবিক গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানায় বিএনপির এই নেতা। গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক KSM হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত NID আইন 2023 বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমতে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হলো প্রধান কাজ আমাদের। পাশাপাশি রাতের ভোটের কল্পনা করতে পারি না ও কোনো ভোটই রাতে হবে না বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, দলগুলো ঐক্যমতে পৌঁছলে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন, সংবিধানও সংশোধন হবে। সবকিছু যখন একটা শেপের মধ্যে আসবে তখন কাজ করব। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইন কানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো এক ধাপ এগিয়ে যাবে কমিশন। অ্যাকর্ডিং টু ল, যে ল আছে সেখানে আমরা নিরপেক্ষ থেকে আমরা নিজেরা সব সুস্থ, সুন্দর, নিরপেক্ষ, প্রভাবমুক্ত একটা ভোট বা গ্রহণযোগ্য একটা ভোট দেওয়ার জন্য আমরা সাংবিধানিকভাবে দায়বদ্ধতা আমাদের আছে। কাজে আমরা আমাদের দায়িত্ব, আমাদের একটা আমানত। হাসিনার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ নিয়ে কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানান মুখপাত্র রফিকুল আলম। আর জুলাই গণহত্যার তথ্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নোম্যান্সল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, কিন্তু সেটি না মেনে লালমনিরহাট সহ ৩,২৭১ কিলোমিটার স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এমত অবস্থায় বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা মেনটেন করা সম্ভব হয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি, এবং এরপরে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টি জানতে চেয়েছেন দেশটির সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। রোহিঙ্গা ইস্যুতে ভুল তথ্য প্রকাশের জন্য আপত্তি ও উদ্বেগ জানাতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডাকার পাশাপাশি লিখিত বক্তব্য চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। ইউএনএইচসিআর কর্তৃক যে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করার জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএইচসিআর এর প্রতিনিধিকে গত 13 জানুয়ারি 2025 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং এ ব্যাপারে তাদের তরফ থেকে একটি লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া বিদেশে নিযুক্ত 19 জন হাইকমিশনারের মধ্যে ডেকে পাঠানোদের অধিকাংশ এসেছেন এবং বাকিরা ছুটিতে আছেন বলেও জানান মুখপাত্র। বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনো দেশের সাথেই বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো নাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরার আজমপুরে শিক্ষার্থী মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছেন মুগ্ধর পরিবার। এদিকে জুলাই আগস্টের সকল তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। উত্তরার আজমপুরে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন পিপাসার্ত বিক্ষোভকারীদের জন্য পানি ও খাবার নিয়ে ছুটে যান মুগ্ধ। অন্যের তৃষ্ণা মিটিয়ে কিছু বুঝে ওঠার আগেই পুলিশের বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। এ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মীর মুগ্ধর দুই ভাই। জানান, পুলিশের গুলিতে নিহত হয়েছিল মুগ্ধ। বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে এরই মধ্যে জমা দেয়া হয়েছে তদন্ত সংস্থার কাছে।
ফুটেজের ফরেনসিক পরীক্ষা করে দ্রুত দায়ীদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানান তারা। আমরা যে তথ্য প্রমাণাদি কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণাদির ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে এবং এটা আমরা স্পষ্ট করেছি। সেই যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন গিয়েছে। আমরা এখন কোনো নাম আমরা দেইনি, আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি। তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে, যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত। এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জানান, জুলাই আগস্টের সব তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অপরাধ প্রমাণের স্বার্থে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট অপারেটরদের তদন্ত কাজে সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আমরা সংবাদ রাতে আছি। ঢাকায় এনসিটিভি কার্যালয়ের সামনে বুধবারের দুপক্ষের সংঘর্ষের প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষা ভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভকারীরা বেলা 11:30টার দিকে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। পরে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করে তারা। এ সময় বুধবারের হামলার ঘটনা জড়িতদের শাস্তির দাবি করেন তারা।